অরুণাচল প্রদেশ উদীয়মান সূর্যের দেশ, উত্তর পূর্ব ভারতের একটি লুকানো রত্ন যা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চার প্রদান করে। আর এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও অরুণাচলের পঞ্চম অধ্যায়। সিট খুব বেশি থাকে না, তো আপনারা যদি আপনাদের সময় বুকিং করতে চান তাহলে একটু তাড়াতাড়ি এসে এখানে বুকিং করে নেবেন। সেটা সত্যি ভীষণ সুন্দর লেগেছে। তাওয়াং এখন পুরোপুরি ইন্ডিয়ার মধ্যেই পড়ে। আগে এটা টিবেরিয়ান এম্পায়ারের মধ্যে ছিল। মোনাস্ট্রিটাকে কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মোনাস্ট্রি বলা হয়। গ্রুপের সাথে বুক করলে কিন্তু আমি যেটা দেখলাম খরচাটা অনেক বেশি পড়বে আপনাদের। গুড মর্নিং, তাওয়াংয়ের এই সুন্দর জায়গা থেকে তোমাদের আজকে সবাইকে গুড মর্নিং। আর বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আমাদের যাওয়ার কথা ছিল বুমলা পাস। ওখানে যেতে গেলে যে পারমিশনটা লাগে, যে পাসটা দরকার হয়, সেটা আমাদের করা হয়নি। আজকে করব, ওটা করে আমরা কালকে যাব। আজকে এখন 9টা বাজে, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আজকে যাবো এই লোকাল সাইট সিন করতে। এখানে অনেকগুলো মোনাস্ট্রি আছে সুন্দর সুন্দর, সেগুলো দেখবো। আর যা যা জায়গায় যাবো তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর এখানে যে লোকাল মার্কেটটা আছে না, কোথাও ঘুরতে গেলেই কেনাকাটা তো মাস্ট, তো লোকাল মার্কেটে কিছু কেনাকাটা করব। তো সেটা কোথায় আছে, মার্কেটে কী কী টাইপের জিনিস পাওয়া যায়, এখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্র, খাওয়া দাওয়া, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। চলো ঘুরে দেখা যাক অরুণাচল প্রদেশের বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা। অরুণাচল ট্যুরের আমাদের প্রায় 3 দিন হলো। ফার্স্ট দিন ভালুকপং, সেকেন্ড দিন ধিরাং, আর কালকে রাত্রে এসেছিলাম তাওয়াং, যেটা ভিডিও আপনারা দেখলেন। এবার তাওয়াংয়ে অ্যাকচুয়ালি 3 দিনের প্রোগ্রাম। কী কী প্রোগ্রাম তাওয়াংয়ে হয় সেটারও ডিটেলস আমি বলে দিচ্ছি, কারণ যারা যারা ট্যুর করতে চান আপনারা, তারা কিন্তু তাওয়াংয়ে আপনাদের মিনিমাম অ্যাটলিস্ট 3 দিন থাকতে হবে। সেটা হচ্ছে একদিন এখান থেকে বুমলা প্ল্যান করতে পারেন, বুমলা, মাধুরী লেক এবং চায়না বর্ডার। আর ওখানে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে পাস দরকার হয়, যে পাস আপনার ILP দিয়ে বানানো হয়। যেটা আগেই শুনলেন যে পাস আমাদের আজকে হয়নি বলে আজকে আমরা ওই ট্যুরটা করতে পারছি না, কিন্তু প্ল্যান ওটারই ছিল। আর সেকেন্ড একটা যেটা হয় সেটা হচ্ছে তাওয়াংয়ের লোকাল সাইট সিন, সেটা আপনারা দেখবেন। আর তাওয়াং জেলা কিন্তু 2টো ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা। এর এক পাশে আছে আমাদের চায়না, আর আরেক পাশে রয়েছে আমাদের ভুটান, মানে প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ। আর তাওয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 8778 ফিট উচ্চতায়। এখান থেকে আরও উচ্চতা রয়েছে হাই হাই পাসগুলো যেগুলো রয়েছে, যেমন বুমলা 14,700, চায়না বর্ডার 15,200। এরকম কিন্তু হাই অল্টিটিউড কিছু জায়গা রয়েছে তাওয়াংয়ে। শীতকালে এখানে বরফ পড়ে, কিন্তু আমরা অক্টোবরে যেহেতু এসেছি পুজোর পরপর, অক্টোবরের লাস্টে, তো এখানে কিন্তু বরফের কোনো ব্যাপার নেই। আর লোকাল সাইট সিন করতে গেলে তাওয়াংয়ে কিন্তু আপনি যে গাড়িটা নিয়ে আসছেন সেই গাড়িটাতেই করতে পারেন লোকাল সাইট সিন। এখানে গাড়ির কিছু ম্যাটার আছে, সেটা আমি পরে বলবো। বাট তাওয়াংয়ে যে সমস্ত লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনি যে গাড়িতে আসছেন সেই গাড়িতেই করতে পারেন, মানে যে গাড়িটা বুক করে গুয়াহাটি থেকে আসছেন, বা গুয়াহাটি বা তেজপুর বা যেখান থেকেই হোক। আর আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে বুদ্ধ মন্দির। এখানে মোটামুটি 4-5টা সাইট সিন রয়েছে। কিছু সাইট সিন সন্ধ্যাবেলা রয়েছে, যেমন ওয়াল মেমোরিয়াল টাইপের, যেটা 5:30 থেকে শুরু হয়। আর এখানে তাওয়াং মোনাস্ট্রি রয়েছে, বিশাল বড় মোনাস্ট্রি একটা। তো আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরের একদম কাছেই, অপোজিটেই দেখতে পাচ্ছ। খুব সুন্দর। এখান থেকে বৌদ্ধ মূর্তিটা দেখো, তোমরা এত দূর থেকে দেখতে পারবে না, আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর। এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন টাইপ করা আছে। তো চলো সামনে থেকে দেখাই তোমাদেরকে। তাওয়াং সার্কিটের কাছে একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত এই বিশালাকার বুদ্ধ মূর্তিটি সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের প্রশ্নাতীত প্রমাণ। প্রায় 30 ফুট উচ্চতার এই মূর্তিটি সোনালী ব্রোঞ্জের তৈরি। মূর্তিটি ভক্তি এবং সৌন্দর্যের প্রতীক, বিশ্বাস এবং প্রশান্তি অনুভূতি জাগিয়ে তুলবে। বুদ্ধের আধ্যাত্মিকতা ও শান্তির নম্র উপস্থিতিতে আপনি হারিয়ে ফেলবেন নিজেকে। এখানে পর্যটক বেশ মোটামুটি ছিল। এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকলে আপনি একটা আলাদাই প্রশান্তি উপভোগ করবেন। ভিতরে ঢুকে বৌদ্ধ ধর্মের গাম্ভীর্য আপনি অনুভব করতে পারবেন।
এখানে আপনার ইচ্ছা হলে আপনি পুজো দিতে পারেন, আবার ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এখানে একজন বসেছিলেন, আমরা ঢুকে তার কাছে কিছু টাকা দক্ষিণা দিয়েছিলাম। তো তিনি বললেন যে পাশে প্রসাদ আছে, আপনি চাইলে ওখান থেকে প্রসাদ নিতে পারেন। এমন নয় যে আপনি টাকা না দিলে ওরা প্রসাদ দেবে না। মন্দিরের ঠিক পাশেই পার্কিংয়ের এখানেই দেখবেন অনেক চেয়ার পাতানো আছে। এখানেই চা খাওয়া যাচ্ছিল, পায়েস পাওয়া যাচ্ছিল। ওখানে পায়েস ছিল, পায়েস খেলাম। নিজেই নিতে হবে, আবার বাটিটা ধুয়ে রাখতে হবে। আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানে এটাই প্রসাদ হিসাবে সবাই খাচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম তাওয়াং মোনাস্ট্রিতে। মোনাস্ট্রির সামনের রয়েছে পার্কিংয়ে গাড়ি রেখে আপনাকে কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন তাওয়াং মোনাস্ট্রিতে। অল্প কিছুটা হাঁটার পরেই তাওয়াং মোনাস্ট্রির মেন গেটে ঢোকার সামনেই পড়বে এই সুন্দর একটা কর্নার, যেখান থেকে অরুণাচলের পিছনের পাহাড়টা আপনি খুব সুন্দর করেই দেখতে পাবেন। আমরা এখন আছি একদম মেন গেটটার সামনেই, ওই যে ওটা মেন গেট। আর এখন আমরা যাব, ভিতরে ঢুকবো। চলো ভিতরটা কীরকম তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। প্রায় 400 বছরের পুরনো মোনাস্ট্রি। এই তাওয়াং মঠটি পঞ্চম দালাই লামা নাখওয়াং লোপসাং গিয়াৎসোর ইচ্ছা অনুসারে মেরালামা লোদ্রা গিয়াৎসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ। তিব্বতের বাইরে বিশ্বের বৃহত্তম মঠ বলে জানা যায়। এটি তিব্বতী বৌদ্ধদের জন্য একটি প্রধান পবিত্র স্থান, কারণ এটি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান ছিল। বৌদ্ধ মঠটি 3 তলা উঁচু। এটি একটি 925 ফুট দীর্ঘ যৌগ প্রাচীর দ্বারা ঘেরা। কমপ্লেক্সের মধ্যে 65টি আবাসিক ভবন আছে। মঠের গ্রন্থাগারে মূল্যবান পুরনো ধর্মগ্রন্থও রয়েছে। বৃহৎ বৌদ্ধ মঠের 3 তলা বিশিষ্ট প্রধান ভবন ছাড়াও মঠের আশেপাশে প্রায় 700 সন্ন্যাসীর থাকার জন্য আবাসিক ভবনও রয়েছে। বৌদ্ধ মঠটির এলাকা এতটাই বড় যে তুমি সবটা একসাথে ঘুরে শেষ করতে পারবে না। আর কোন ভবনটা কি সেটা জানার জন্য তোমাকে নির্দিষ্টভাবে একদিন এখানে থেকে জানতে হবে। তবে বৌদ্ধ মঠটির প্রধান আকর্ষণই হচ্ছে এই প্রধান ভবনটি এবং তার ভিতরে থাকা সাক্ষ্যমণিযুক্ত 4 ফুটের মূর্তিটি। এখানে সবাই জুতো খুলে তারপর ভিতরে ঢুকছে। আর ঢোকার সময় দেখলাম সামনে একটা পর্দা দিয়ে মূর্তিটাকে আড়াল করা রয়েছে। ভিতরে ঢুকে দেখলাম ওরা প্রেয়ার করছিল অথবা কিছু একটা অধ্যয়ন করছিল। সবার সামনে একটা বই মতো খোলা ছিল, যেখানে মন্ত্র লেখা আছে বা যেটা দেখে ওরা পড়ছিল। ওটা শুনতে ভীষণ ভালো লাগছিল। ওরা যে রিদমে পড়ছিল সেটা শুনতে আমার ভীষণ ভালো লাগছিল। ফার্স্ট আমি ভেবেছিলাম ওই পর্দাটা দেওয়া দেখে যে এখানে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু দেখলাম পরে সবাই করছে, তারপর আমি ভিতরে ঢুকলাম। প্রধান ভবন থেকে বেরিয়েই তার পিছনেই ছিল বৌদ্ধর একটা স্কুল, যে স্কুলটা ঠিক এত সুন্দর দেখতে, এতটা জায়গা জুড়ে। স্থানীয়ভাবে তৈরি কাগজ ব্যবহার করেই ধর্মীয় বই ছাপানোর জন্য মঠটিতে একটি ছাপাখানাও রয়েছে এবং দোতলাতে একটি বড়সড় লাইব্রেরিও রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ বা এমনি বই পাওয়া যায়। এই যে তাওয়াং মোনাস্ট্রিটা, এটা কিন্তু প্রায় 400 ইয়ার্স, মানে 400 বছরের পুরনো, আর ভূপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় রয়েছে। এটাকে নাকি 17th সেঞ্চুরিতে বানানো হয়। দেখো একবার এখান থেকে ভিউ। আর এই মোনাস্ট্রিটা কিন্তু সম্পূর্ণ বুদ্ধিজমের উপরে, মানে এখানকার ম্যাক্সিমাম যে ধর্ম রয়েছে সেটা কিন্তু বুদ্ধিজম। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম। তাওয়াংকে 1962-তে তিবেতিয়ান এম্পায়ার থেকে ইন্ডিয়াতে কিন্তু অ্যাড করা হয়। তাওয়াং এখন পুরোপুরি ইন্ডিয়ার মধ্যেই পড়ে। আগে এটা তিবেতিয়ান এম্পায়ারের মধ্যে ছিল। এখান থেকে শহরের ভিউটা একবার দেখাই। ওখানে একটা ফুটবল স্টেডিয়াম রয়েছে। যেহেতু নর্থ ইস্ট ইন্ডিয়ার লোকেরা ফুটবলটা খুব ভালো খেলে, তাই কিন্তু এখানে ফুটবলের উপর একটা জোর আছে। মোনাস্ট্রিটাকে কিন্তু ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট মোনাস্ট্রিও বলা হয়। ওই যে প্রথমেই বলেছিলাম মোনাস্ট্রিটা এত বড় যে হেঁটে পুরোটা শেষ করা যাবে না। তো আমরা একটা ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এইটুকু পেরোলেই আমরা এবার মোনাস্ট্রি থেকে বেরিয়ে যাব। যেটা বলছিলাম যে লাইব্রেরিটার কথা, এটা হচ্ছে সেই লাইব্রেরিটা। বিশাল বড় লাইব্রেরি, তোমরা দেখতেই পাচ্ছ। এর ভিতর দিয়ে একটা ছোট্ট সুড়ঙ্গ মতো করা আছে, সেখান থেকেই বাইরে বেরোতে হয়, মানে এক্সিট পথটা এটাই।
তোমাদের কার কার বৌদ্ধ ধর্ম ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার বৌদ্ধ ধর্মটা ভীষণ ভালো লাগে। ওদের যে ডিসিপ্লিন, ওদের যে শান্ত স্নিগ্ধ ব্যাপারটা ভীষণ ভালো লাগে। তো আমরা মোনাস্ট্রি থেকে একদম বাইরে বেরিয়ে পড়েছি। এখান থেকে একটু নামলেই পার্কিংটা পাবো, তো সেখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার বেরোবো। তো তাওয়াং মোনাস্ট্রি কমপ্লিট হলো, আর এবার যাব দালাই লামা 6 টেম্পলে। এটাও একটা এখানকার সাইট সিন। চলো, সব মোটামুটি তাওয়াংয়ের মানে তাওয়াং শহরের আশেপাশেই, মানে 2-3 কিলোমিটারের মধ্যেই, আর আমাদের হোটেল থেকে খুবই কাছে। মানে আমরা প্রায় এখন কটা বাজে, এখন 10:45 বাজে, আমরা প্রায় 9:15 বেরিয়েছিলাম, সরি 9:30 বেরিয়েছিলাম। দুটো সাইড সিন অলরেডি কভার হয়ে গেছে। দালাই লামা 6 টেম্পল যাওয়ার আগে ড্রাইভার দাদা আমাদেরকে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালে নিয়ে আসলো। সন্ধেবেলা এখানে একটা শো হয়, তো সেই শোয়ের টিকিট এখনই কেটে রাখতে হবে। তার জন্য আমরাও চলে আসলাম ওয়ার মেমোরিয়ালে। 1962 সালের ইন্দো চীন যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় শহীদদের সম্মানের জন্যই এটি তৈরি করা হয়েছিল। তাওয়াং যুদ্ধের স্মারকটি একটি 40 ফুট উচ্চ মাল্টি উড স্মারক। তাওয়াং যুদ্ধে স্মৃতিসৌধটি তাওয়াং শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধ তাওয়াংয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। ভ্রমণকারীরা বা দর্শনার্থীরা যুদ্ধের সময় জীবন উৎসর্গকারী সৈনিকদের নাম দেখতে পারেন। গ্রানাইট প্লেটের নাম লেখা আছে সংখ্যায় 2420, যারা কামিং সেন্টারে যুদ্ধের সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধটি বৌদ্ধ স্থাপত্য ও সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। স্মৃতিসৌধে প্রার্থনার পতাকা এবং চাকা, ড্রাগন, রঙিন সাপ এবং আরও অনেক কিছু ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে। তাওয়াংয়ের স্থানীয় লোকেরা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিছু শোভাময় সজ্জা দান করেছে। এমনকি তাওয়াং যুদ্ধে স্মৃতিসৌধের অভ্যন্তরে ভগবান বুদ্ধের মূর্তিও দেখতে পাবেন। তাওয়াং যুদ্ধের স্মৃতিসৌধ নামগিয়াল চোরটেন নামেও পরিচিত। এখানে একটি মূর্তি ভেঙে যাওয়ায় সেটার উদ্ধার কার্যের কাজ চলছিল। তাছাড়াও স্তূপটি জাতীয় পতাকা, সেনা পতাকা, বিমান বাহিনীর পতাকা এবং যুদ্ধে লড়াই হওয়া অন্যান্য 27টি রেজিমেন্টের পতাকা সহ বেশ কয়েকটি প্রার্থনা পতাকা দ্বারা বেষ্টিত। এই তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধে দুটি বড় বড় হল রুম রয়েছে, যার একটিতে রয়েছে মিউজিয়াম, যেখানে শহীদদের সমস্ত রকমের জিনিসপত্র রাখা আছে, আর একটি যেটিকে অডিটোরিয়াম হিসাবে ব্যবহার করা হয়। অডিটোরিয়ামটি শব্দ এবং আলো দিয়ে সেট করা আছে, যেখানে সন্ধ্যের বিভিন্ন টাইমের স্লটে শো দেখানো হয়। এছাড়াও যুদ্ধের সময় ভারত ও চীনের সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র এবং ট্যাঙ্কগুলো তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধে দেখা যায়। সন্ধ্যাবেলায় যখন আসবো তখন শুধুমাত্র অডিটোরিয়ামটাতেই ঢুকবো শোটা দেখার জন্য। তখন এই জায়গাগুলো ঘোরা যাবে না, আর অন্ধকারে ভালো দেখাও যাবে না। ওই জন্য যখন টিকিট কাটছিল রাজ, তখন আমি এই সাইডটা একবার ঘুরে দেখাচ্ছিলাম। এছাড়াও দর্শকরা স্মৃতিসৌধের উপহারের দোকান থেকেও স্মারক ক্রয় করে সেনাবাহিনীর কল্যাণে সহযোগিতা করতে পারেন। তাওয়াং ওয়ার মেমোরিয়াল প্রতিফলন এবং স্মরণের স্থান হিসাবে কাজ করে। যারা তাদের জাতির সেবায় তাদের জীবন দিয়েছিল, তাদের বীরত্ব ও ত্যাগকে সংরক্ষণ করে এই স্থান। তাওয়াংয়ের নির্মল প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি গৌরবপূর্ণ শ্রদ্ধা হিসাবে দাঁড়িয়ে আছে এই স্থান। এখানে আসলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবেই। তখন হালকা বৃষ্টি পড়ছে, আর এদিকে রাজেরও টিকিট কাটা হয়ে গেছে, তাই এখন যাব পার্কিংয়ে, গাড়িতে উঠবো। এই স্থানেই ফিরে আসবো আবার সন্ধ্যেবেলা। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপর এই ওয়ার মেমোরিয়ালের যে শোটা হয় এখানে প্রতিদিন রাত্রেবেলায় একটা করে না, শো অনেকগুলো করে হয়, টোটাল 5টা-6টা করে শো হয়, আর 5:15 থেকে শুরু হয় ফার্স্ট শো। তো এখানে টিকিট কাটতে গেলাম। দালাই লামা প্যালেস ঘোরার আগে ভাবলাম যে টিকিটটা কেটে আসি, যে ফার্স্ট শো পাই কিনা, কিন্তু ফার্স্ট শো পাইনি, থার্ড শো পেয়েছি। মানে 7:50 শো। ফার্স্ট শো অলরেডি সব বুক হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড সব কিছুই বুক হয়ে গেছে। তবে এখানে 3টে শো আগে হতো, কিন্তু এখন দেখছি 5টা করে শো হচ্ছে, যেহেতু টুরিস্টদের একটু বেশি ভিড় রয়েছে। আর শোয়ে কিন্তু সিট খুব বেশি থাকে না, তো আপনারা যদি আপনাদের সময় বুকিং করতে চান তাহলে একটু তাড়াতাড়ি এসে এখানে বুকিং করে নেবেন। দিনের বেলায় বুকিং করা যায় শোয়ে। আর টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে, মানে পার হেড টিকিট প্রাইস 50 টাকা করে। শো হয় আধা ঘন্টার, মানে 5:15 থেকে ফার্স্ট শো শুরু হয়, 5:45-এ শেষ হয়ে যায়। তারপরে 6টা থেকে আবার শুরু হয়, 6:30 শেষ হয়ে যায়, তারপরে 7টা থেকে আবার শুরু হয়, এরকমভাবে হয় আর কি।
তো এটা যেটা শুনলাম যে এখানে নাকি ফোন বা ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, মানে শো চলাকালীন কোনো ফোন ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না। তাহলে আর কিছু করার নেই, ভিডিও ক্যামেরা করা যাবে না। যেহেতু এটা আর্মি এরিয়া, অ্যাকচুয়ালি পুরো ইউনিটটাই মানে এই যে ওয়ার মেমোরিয়াল যে থিয়েটারটা রয়েছে, থিয়েটারটার নাম এমপি থিয়েটার, এটা পুরোপুরি আর্মি কন্ট্রোল এরিয়ার মধ্যে পড়ে, মানে আর্মির একটা ইউনিটের মধ্যে পড়ে। তো এখানে তো ফোন ভিডিওগ্রাফি তো স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেটা স্বাভাবিক ব্যাপার। তো আর কি করা যাবে, বাট এখানে একটা শো হয়, এবার শো কেমন হয় কি বৃত্তান্ত সেটা পরে এসে বলবো যে 50 টাকা দিয়ে দেখা ওর্থ কিনা। সব কিছু কমপ্লিট করে চলে এসেছি 6th দালাই লামা। 6th দালাই লামা দেখতে। অ্যাকচুয়াল দালাই লামা তো আছে আমাদের ধর্মশালাতে, এটা হচ্ছে 6th। তো চলো সামনে এগোই আর দেখি কি রকম সুন্দর এটা। এখানে একটা রয়েছে, চাইলে পজ করে দেখে নিতে পারো। 6th দালাই লামা যিনি ছিলেন তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন। তাছাড়া যে মোনাস্ট্রি বা যে বৌদ্ধিস্ট টেম্পলটা দেখলাম এর আগে, ওখানে উনি ওগুলো প্রতিষ্ঠা করেছেন। ওখানে উনি পুজো আচ্চা বা ধর্মীয় আজ যা কাজকর্ম হয় সেখানে পালন করতেন, কিন্তু ছোটোবেলাটা ওনার এখানেই কেটেছে আর এখানেই তিনি জীবন অতিবাহিত করেছেন। তবে এই জায়গাটায় ট্যুরিস্টের অতটা চাপ ছিল না, মানে অন্য দুটো জায়গায় যতটা ভিড় ছিল এখানে একদমই ছিল না। তো আমরা এখানে এসেছিলাম, আমরা উপরে উঠবো এবার। ওর ভিতরে যেখানে দালাই লামার যে ঘরটা রয়েছে, যেখানে আজও পুজো দেওয়া হয় বৌদ্ধ ধর্ম পালন করে, সেই দিকটাতেই যাচ্ছি। এই যে দোতলাতেই রয়েছে ওই রুমটা। তো এখানে যেমন হয় আর কি বৌদ্ধ রুম, সেই রকমই শান্তশিষ্ট, সবগুলোই আমার একই রকমই লাগে দেখতে। তো যাই হোক, এখানে অনেক রকমেরই এরকম মূর্তি রয়েছে, অনেক ফটো ফ্রেম রয়েছে সুন্দর সুন্দর। যারা বৌদ্ধ ধর্ম পালন করে তারা হয়তো এই জিনিসগুলো ভালো বুঝবে, তবে আমার দেখতে বেশ ভালো লাগে। বেশ অনেক রকমের মূর্তি আছে। আর এখানে যে ফটো ফ্রেমটা ছিল, মানে দালাই লামার যে ফটো ফ্রেম ছিল, ওটাকে দূর থেকে মনেই হচ্ছিল যে কেউ একজন বসে আছে, মানে ওই ফটো ফ্রেমটা এত জীবন্ত ছিল। এটা হচ্ছে দালাই লামার হাতের ছাপ, পাশে একটা পায়ের ছাপও রয়েছে। আর এই হচ্ছে ভিতরের মূর্তিগুলো, ছোট ছোট মূর্তি করা আছে। এখানে দালাই লামার পায়ের ছাপ দেওয়া রয়েছে। যাই হোক, জায়গাটা সব মিলিয়ে বেশ শান্তশিষ্ট, আমার ভালো লেগেছে। এবার ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম মার্কেটে, লোকাল মার্কেট। আমি বলেইছিলাম কোথাও ঘুরতে আসলে সবচেয়ে সময়ই আমি কিছু না কিছু সেখান থেকে কিনে নিয়ে যাই, সেখানকার স্মৃতি হিসাবে, সেখানকার কালচার, সেখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্র আমি কেনার চেষ্টা করি। তো এখানেও আমরা এসে এক টাইপের স্কার্টের খোঁজ করছিলাম, এক্স্যাক্ট ওইগুলোকে কি বলে আমার জানা নেই, তবে স্কার্টের মতোই এক রকমের ড্রেস আছে, ওগুলোই খুঁজছিলাম, বাট ওখানে পাইনি। তো মামনি এখান থেকে একটা জ্যাকেট কিনেছিল, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, এতটা ঠান্ডা পড়বে আমরা বুঝতে পারিনি, তো তার জন্য একটা জ্যাকেট কিনেছে। আর আমরা খুঁজতে খুঁজতে সেরকম কিছুই কিনিনি, দুটো ছাতা কিনেছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল মাঝে মাঝেই, তো তার জন্য দুটো ছাতা কিনেছিলাম আর একটা ব্যাগ কিনেছিলাম। স্টক কিন্তু প্রচুর ছিল, শীতের স্টক যেহেতু ঠান্ডার জায়গা। তবে ড্রেসের ভ্যারিয়েশন ছিল বেশ ভালোই, ছেলে মেয়ে উভয়েরই খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরা তাওয়াংয়ে এসে এখান থেকে শপিং করতে চাইলে করতে পারো। একটু বার্গেনিং করতেই হবে, যেহেতু ট্যুরিস্ট এরিয়া তো দাম একটু বেশি বলবেই। তবে এখান থেকে আমি আর কিছু কিনিনি, আমার একটা টার্গেটই ছিল যে আমি আসাম অরুণাচল প্রদেশের এদিকে যখন এসছি একটা মেখলা আমি কিনবো। তো ফেরার সময় গুয়াহাটি থেকে একটা মেখলা কিনেছি। তো মোটামুটি এই ছিল আমাদের শপিং ডে। এবার এখান থেকে হোটেলে ফিরে যাব, কারণ আমাদেরকে আবার বেরোতে হবে। লোকাল সাইট সিনগুলো শেষ হলো, আর এখন প্রায় 1টা বাজে, আর আমরা করতে যাব লাঞ্চ। হোটেলে লাঞ্চের ফেসিলিটি নেই। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, মানে যাকে দ্বারা বুকিং করিয়েছিলাম আর কি, সে হচ্ছে, কারণ যখন আপনারা কাশ্মীর ব্লগ দেখেছেন সেই সময় যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছিল, বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে রবীন বিশ্বাস যার মালিকের নাম, মানে যার সাথে আমরা কাশ্মীর গিয়েছিলাম, আমি কিন্তু তাকে দিয়েই বুকিং করিয়েছি। সেও ট্যুরে আছে, বাট সে অরুণাচল ট্যুরেই আছে, কিন্তু অনেক লোকজন নিয়ে আছে, মানে ওদের প্রায় 15-20 জনের ট্যুরে সে এসছে এখানে, কিন্তু আমরা সে সাথে যাইনি, কিন্তু আমাদের টাইমটা শর্ট ছিল, তাই আমরা বুকিংটা ওর কাছ থেকে করেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি এসেছি। আর ট্যুর গ্রুপের সাথে বুক করলে কিন্তু আমি যেটা দেখলাম খরচাটা অনেক বেশি পড়বে আপনাদের। তাও যদি ট্যুর গ্রুপের নাম্বার চান আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর
যদি আপনি নিজেরা বুক করতে চান তাহলে আমি প্রতিটা হোটেলের নাম্বার, ফোন নাম্বার যদি চান আপনারা আমি দিয়ে দেবো, আপনারা সেখানে বুক করতে পারেন। ইভেন আমি গাড়িরও কিন্তু গাড়ির ড্রাইভার বা গাড়ির যে মালিকের নাম্বার দিয়ে দিতে পারি আপনাদের, তো আপনারা সেই হিসাবে ট্যুর বুক করতে পারেন, তাহলে আপনাদের খরচাটা একটু হলেও কমবে। এখন সময় হয়েছে 6:30 মতো, আমরা রেডি হচ্ছি, অলমোস্ট হয়ে গেছি। আজকে মানে এই মুহূর্তে আমরা বেরোবো হচ্ছে এবার যে মেমোরিয়াল আছে এখানে একটা শো হয় ওটা দেখার জন্য, ওটার জন্য টিকিট কেটেছিলাম সকালে, তোমরা ভিডিওতে আগেই দেখেছো। তো যখন টিকিট কাটছিল রাজ তখন আমি একটু এদিক ওদিক ভিডিও করে নিয়েছিলাম, আর এখন যাচ্ছি শোটা দেখবো বলে। আই গেস ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না, তো ফোন নিয়ে যাচ্ছি, ক্যামেরা তো অ্যালাউ করবেই না, ফোনও অ্যালাউ হয়তো করবে না, সুইচ অফ করে ঢুকতে হবে, তাও ফোন নিয়ে যাচ্ছি, যদি পসিবল হয় তোমাদেরকে দেখাবো। এবারে অরুণাচল প্রদেশে যে কদিন এসেছিলাম তার মধ্যে একদিনও সন্ধ্যের পর বেরোনো হয়নি, কারণ যা সাইট সিন হচ্ছিল সব দেখে আমরা বিকেলের মধ্যে ওই যে রুমে ঢুকে যাচ্ছিলাম, আর বেরোনো হয়নি। আজকেই আমরা সন্ধ্যের পর বেরোচ্ছি, যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি না ভালোই বৃষ্টি পড়ছে, আর সাথে ঠান্ডা তো মারাত্মক। আমরা চলে এসেছি তাওয়াংয়ের সেই ওয়ার মেমোরিয়ালে, ঢুকবো, আর অডিটোরিয়ামটার কাছে চলেও এসেছি। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলে সেই অডিটোরিয়ামটা দেখা যাবে। আর নিচের লাইটিংটা দেখো কি সুন্দর করেছে, মানে 3টে কালারের লাইটিংটা এত সুন্দর লাগছে, অ্যাটমসফিয়ারটা। এখানে একটু ওয়েট করতেই আমাদের টাইম হয়ে গেল। এই যে অ্যাম্পি থিয়েটার এন্ট্রান্স গেট, এখানেই লাইন দিতে হয়েছিল আমাদেরকে। গেটে এই যে টিকিট কাটতে এসেছিল এবং তার ফ্যামিলি মেম্বার্স কতজন সেগুলো এন্ট্রি করতে হয়েছিল, সেটা ধরে ধরেই নামগুলো ডাকছিল এবং তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে তখন সে ভিতরে ঢুকে সিট নিচ্ছিল। ভিতরে ফোন অ্যালাউ ছিল, তো আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। শো চলাকালীন ভিডিও ক্লিপ করতে আমার একদমই ইচ্ছা করছিল না, কারণ এই যে স্ক্রিনটা থেকে চোখ সরানোই যাচ্ছিল না, এত সুন্দর শো ছিল। আমাদের শোটা কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে নেক্সট শো এর লাইন। ফিরলাম আমরা শোটা দেখে, শোটা সত্যি ভীষণ সুন্দর লেগেছে। আর যে ফার্স্টে ইনফরমেশনটা দিয়েছিলাম যে ওখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নয়, এটা নয়, কারণ আমাদের ড্রাইভার ওটা বলেছিল, কিন্তু আমরা ফোন নিয়ে ঢুকলাম তো দেখলাম কিছু বলছে না, আমরা ভিডিও করলাম, তোমরা দেখলে ছোটো ছোটো ক্লিপ। তো পুরো শোটাতেই ছিল ফার্স্টে একটু পুরো তাওয়াংয়ের সৌন্দর্য নিয়ে একটু বর্ণনা করা ছিল, তারপর আমাদের বীর সেনাদের বীরত্ব নিয়ে বলা হলো, ইন্দো চায়নার সাথে যে ওয়্যারগুলো ছিল সেগুলো ছোটো ছোটো ক্লিপ দেখানো হলো, এবং বীর সেনাদের বীরত্বের জন্য যেসব মেমোরিয়ালগুলো গড়ে উঠেছে সেগুলো কোথায় কোথায় আছে সেগুলো বলা হলো। তো তাওয়াং ঘুরতে এসে এটা কিন্তু একদমই মিস করো না, সকালবেলা গিয়ে 50 টাকা দিয়ে নাম এন্ট্রি করে আসতে হবে, আর এরকম বিভিন্ন স্লট আছে, সেই স্লট ওয়াইজ চলে যাবে, একদম মিস করো না। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন দিনে, টাটা। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।